আসসালামু আলাইকুম, স্বাগতম জিএসএম অ্যানিমেশন ল্যাব চ্যানেলে। আজকে আমাদের আলোচনা হবে টাচ স্ক্রিন নিয়ে। টাচ স্ক্রিন কিভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রসেস এবং কোথায় কি প্রবলেম হলে আমাদের টাচ স্ক্রিন কাজ করবে না, ওইটা নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন। ওকে, আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্টিভ টাচ স্ক্রিন ওল্ড মডেল সার্কিট। এটা আমার টাইটেলে দেওয়ার মূলত উপরে দেওয়ার কারণ হচ্ছে এই সার্কিটটি ওল্ড মডেল ছিল, এখন আর চলে না। যারা অনেক জাভা ফোনগুলো, অনেক আগের ফোনগুলো ইউজ করেছেন দেখছে, তাদেরও অবশ্যই জানা আছে এই সার্কিটটা, যে নক স্ক্রিন টাচ মোবাইল বলতাম আমরা। নক স্ক্রিন বলার কারণ হচ্ছে যে ওই টাচ স্ক্রিনটা অনেক জোরে প্রেস করা লাগতো, অনেক জোরে টাচ করা লাগতো। আপনি যদি বর্তমান মোবাইলে যেগুলো আজকে আস্তে করে টাচ করলে যে কাজ করতেছে অনেক স্মুথলি, ওই ফোনগুলোতে এত ভালোভাবে কাজ করতো না। যেমন খুব জোরে স্ক্রল করা লাগতো, উপরে টান দিলে দেখতেন যে আস্তে করে টান, মানে টাচ করলে কাজ করতেছে না, অনেক জোরে চাপ দেওয়ার পর উপরে ধাক্কা দেওয়ার পর পরে কাজ করতো। মানে এই মোবাইলগুলো যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন এটার অভিজ্ঞতা কেমন। তো ওই সার্কিটে ছিল এরকম লেয়ার এইভাবে, যে দেখুন উপরে একটি লেয়ার, মাঝে আর একটি, মানে একটা গ্যাপ, তারপর আরেকটি লেয়ার। এই লেয়ারটাতে বলা হচ্ছে যে উপরের লেয়ারটা বলা হচ্ছে প্রোটেক্টিভ ফ্রেম। হুম। আর মাঝে আছে এয়ার গ্যাপ, মানে বাতাস প্রবাহিত হওয়ার রাস্তা। আর নিচে হলো আমাদের গ্লাস, বটম লেয়ার অফ ইলেকট্রনস। তো এখানে কাজটি কিভাবে হয়, যখন আপনি মোবাইলে আমরা ওল্ড মডেল সার্কিটটা টাচ করতাম, তখন এই উপরের লেয়ার থেকে খুব জোরে প্রেস করার পর নিচে কানেক্টিভিটি দেওয়ার দেওয়ার প্রয়োজন হয়। যখন কানেক্ট হয় তখন এই জায়গাটা টাচ কাজ করে। টাচ কাজ করার জন্য আর কি রিকোয়ারমেন্ট, যে প্রেসটা অনেক জোরে করা লাগবে যাতে নিচে গ্লাসটা টাচ খায়, এই ইয়ার গ্যাপটা যেন না থাকে। ঠিক আছে, মানে বাতাস যেন এখানে না আসে। তো টাচ খাওয়ার পর আহ, ওই জায়গাটা টাচ স্ক্রিন কাজ করতো। ওল্ড মডেল টাচ স্ক্রিন, নক টাচ স্ক্রিন, মানে ওটার কি বলে, ওই যে হ্যাঁ, টাচ স্ক্রিন, ওই যে নক টাচ ফোনগুলোতে আর কি। তো ওই ফাংশনটা এভাবে চলতো। এখন আমরা আপডেট মডেলটা দেখব, এটাকে আর কি রেজিস্টিভ টাচ স্ক্রিন বলে। তো এই ফাংশনটা আমরা দেখলাম, এখন আপডেটটা দেখি। বর্তমান লেটেস্ট মডেল সার্কিট ক্যাপাসিটেন্স টাচ স্ক্রিন। তো এটা তো কাছাকাছি, কিন্তু ফাংশনটা একটু ঘোরানো হয়েছে। প্রোটেক্টিভ গ্লাস, এখন কন্ডাক্টিভ ফ্রেম। তো এখানে হয় কি, যে আপনার টাচটা আস্তেই করলেন, ওটা কোনো ম্যাটার না, জোরে করা প্রয়োজন না। তো হয় কি, এই মাঝখানে যে কন্ডাক্টিভ ফ্রেমে যে ইলেকট্রন থাকে, এটা আমাদের মানে মিলি সেকেন্ডেই আমাদের শরীরে প্রবাহিত হয়। দেখছেন যে এইদিকে একটা আহ, আমি আহ, হলুদ কালারের একটা আঁকা বাঁকা যে লাইনটা, এটা আমাদের ইলেকট্রন। তো এটা শরীরের মধ্যে প্রবাহিত হয়। এইটা পাওয়ার পর, মানে লাইনটা আবার যখন আমাদের শরীরের সাথে কানেক্ট হয় ইলেকট্রন, তখন এই জায়গায় সিগন্যাল সিপিইউ সিগন্যাল পায় যে এখানে টাচ করা হয়েছে। তো ওই জায়গার যেই ফাংশনটা থাকবে ওই জায়গায় তখন ওইটা কাজ করে। তো এটা আমাদের লেটেস্ট মডেল সার্কিট। যখন আমরা টাচ স্ক্রিন আলোচনা করতেছি, তখন এটা জানা রাখা ভালো যে মূলত মেটাফিজিক্যাল এই ফাংশনটা কিভাবে কাজ করে। তো এটা একটু জানা রাখা। এখন আমরা ডাইরেক্ট সার্কিটে চলে যাব। চলুন সার্কিটে আলোচনা করা যাক। একটি এক- একটি পেজ চলে গিয়েছিল, এটা আবার রিটার্ন আনলাম। তো সার্কিট কাজ করে, কিছু প্রোটোকল লাইন আছে, এটি ছাড়া সার্কিট চলা অসম্ভব। তো এসপিআই প্রোটোকল, এসপিআই ফুল ফর্ম হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস।
এটার মধ্যে 4টা লাইন থাকে মূলত এসপিআই তে। তো প্রথমটা হচ্ছে মসি। মসি হচ্ছে, এটা হলো শর্ট ফর্ম। হ্যাঁ, এটা হলো শর্ট ফর্ম। মসিতে ধরুন আপনি মাস্টারে এম, এই যে এখানে এম, মাস্টারে এম, তারপর আউটে ও, তারপর স্লেভে হচ্ছে এস, ইনে হচ্ছে আই। তো এই যে শর্ট ফর্ম এখানে মসি, এটাকে মাস্টার অফ স্লেভ ইন। ঠিক তেমনি নিচেরটা মিসো, মাস্টার ইন স্লেভ আউট। তো এটা আবার, এটাও শর্ট ফর্ম। তো এস এ হচ্ছে আমাদের সিরিয়াল বোঝাচ্ছে, আর ক্লকে হচ্ছে সিএল কে, ক্লক। তো আর সিএস হচ্ছে চিপ সিলেক্ট। ধরুন একটি আইসি কে সিলেক্ট করবে, তখন এসসি এই লাইনটার মাধ্যমে চিপ সিলেক্ট করা হয়। তো আমরা স্কিমেটিকে ঠিক এরকম দেখতে পাবো, শুধু এই নামগুলোর পাশাপাশি এরকম থাকবে যে টিপি, তারপরে আরো কিছু থাকে পয়েন্ট, এইগুলো নাম সাথে পাশাপাশি অ্যাড থাকে, যেরকম টিপি এসপিআই, এই যে এই এসপিআই, এটা প্রোটোকলের মেন ভূমিকার নামটা আর কি। তো ক্লক, এই যে আমাদের ক্লক লাইন, ঠিক আছে। এটা কিন্তু আবার দেখেন এস নাই, তার মানে কিন্তু এই লাইনটা আপনি এড়িয়ে যাবেন না, এইটাই কিন্তু এই লাইন, ঠিক আছে। মৌসি, এই যে আমাদের মৌসি, ঠিক আছে। মৌসি হচ্ছে মাস্টার ইন স্লেভ আউট। তো এটা আমরা সামনে দেখবো কিভাবে কাজ করে। নেক্সট পেজে যাই। এখানে আমরা সার্কিট পূরণ করার জন্য কানেক্টর নিয়েছি, একটা পিএম নিয়েছি আর সিপিইউ নিয়েছি। তো ধরুন কানেক্টরে ডিসপ্লে লাগানো আছে, তখন এই যে কানেক্টরের লাইনটা পূরণ হবে না। তো আমরা পরবর্তী লাইনটা দেখি কিভাবে সার্কিটটা লাইনগুলো আসে। নেক্সট, প্রথমে আমরা কানেক্ট করেছি যে আইএনটি। আইএনটি কি? আইএনটি হচ্ছে আপনার ইন্টারাপ্ট লাইন বলা হয় টাচ স্ক্রিনের। যে আপনি কোনো জায়গায় ধরুন টাচ করছেন, যাই টাচ করেন, এটা সিপিইউ ডাইরেক্ট ইন্টারাপ্ট নিচ্ছে। ধরুন আপনি ওই যে 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 পিকচারটা আমি দেখিয়েছি, ইলেকট্রন আমাদের শরীর স্ক্রিনে টাচের, শরীর স্ক্রিনে যে প্রবাহিত হয়, এই লাইনের মাধ্যমে সিপিইউ ইনফরমেশন নিয়ে থাকে যে আমার মোবাইল ইউজার কোথায় টাচ করেছে, এখন আমার কি করণীয়। হ্যাঁ, তখন সিপিইউ ডিসিশন নেয় যে কি করা লাগবে। হ্যাঁ, তো এই ইন্টারাপ্ট লাইনের মাধ্যমে মূলত এই কাজটা হয়। এখন এই লাইনটা ধরুন যে মাঝখানে কাটা পড়েছে, এই যে আমি মাউসটা রেখেছি না, তো এইখানে কাটা পড়লো, তখন হবে কি, আপনি টাচ করছেন, কোনো ইন্টারাপ্ট লাইন পাচ্ছে না, বা এই কারণে টাচ স্ক্রিন কাজ করতেছে না। তখন আমরা এই যে যে পিনটা আছে না, এই পিনটাতে মাল্টিমিটার দিয়ে ডায়োড মোডে রিভার্স বায়াসে আমরা এখানে জিআর নিব। যেরকম কালো প্রবটা থাকবে এখানে, আর লাল প্রবটা থাকবে গ্রাউন্ডে। তখন এখানে জিআর নিব। জিআর যদি 350 থেকে 550 মধ্যে যে কোনো একটা দেখায়, তাহলে আমাদের এই লাইনটি বুঝতে হবে কানেক্টিভিটি সিপিইউর সাথে আছে। আর যদি জিআর না দেখায়, তো অবশ্যই কানেক্টিভিটি নেই। তখন আমাদের লাইনটা হয়তো মাঝখানে কি কাটা পড়লো, নাকি সিপিইউ থেকে ড্রাই সোল্ড হয়ে মিসিং আছে। তখন এটা অনুসন্ধান করে বাইর করতে হবে, কারণ অনেক সময় হয় কি যে মাঝখান থেকেও কাটা পড়ে। যেরকম ড্রপ কেসে কোনো আচার খাওয়া সেট গুলোতে এমন হয়, তখন সিপিইউ আমাদের রিভল করার প্রয়োজন হয় না। কিছু অ্যাডভান্স বর্ণীয় আছে যেটার মধ্যে ইন্টারনালি লেয়ার কিভাবে গেছে ওইটার বিটম্যাপ দেখা যায়। তখন আমরা কি করি, এই জায়গায় ঘুরে, এই লাইনটা এদিক থেকে ঘুরে এই জায়গায় আমরা জাম্পার করে লাইনটা দিয়ে দিই। তখন দিয়ে দিলে আমাদের টাচ স্ক্রিন কাজ করা শুরু করবে, যদি এই লাইন মিসিং থাকে। তখন বললাম তো জিআর পাবো, আর এখানে ভোল্টেজও পাবো। তো আমরা ভোল্টেজ সম্পর্কে সামনে দেখব। তো পরবর্তী লাইনটা দেখি, রিসেট লাইন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করুন, যে এই যে কালো যে চিহ্নটা, এই চিহ্নটা বোঝাচ্ছে যে সিপিইউ থেকে এই লাইনটা আসছে, এভাবে উল্টো কিন্তু যায়নি, ঠিক আছে।
এমনি করে আসছে। তো এই কারণে এই চিহ্নটা দেওয়া। এই চিহ্নটা যদি আবার ঘোরানো হতো, এই চোখা যে তীরকোণা যে চিহ্নটা যদি সিপিইউর দিকে ঘোরানো হতো, তাহলে বোঝানো হতো যে এই লাইনটা কানেক্টর থেকে সিপিইউতে গেছে। তো আপনারা সবাই একটু বুঝে নেবেন, তবে একটু ক্লিয়ার করে দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। রিসেট লাইনটার কাজ হচ্ছে, ধরুন একটি ফোন বা কম্পিউটার যেটাই আর কি বলা হয়, একটা কাজ করার পর তা খুব দ্রুত মিলি সেকেন্ডে ধরেন রিসেট নেওয়া। তো রিসেট নিলে কি হয়, আহ, জিনিসটা আর কি ভালো কাজ করার জন্য একটা ক্ষমতা পায়। যেরকম মাল্টি গেম গুলা আছে না, যে দু তিনটা জায়গা একসাথে টাচ করা প্রয়োজন হয়, তখন এই রিসেট লাইন মিলি সেকেন্ডের মধ্যে সব জায়গায় রিসেট করে আবার নতুন করে ফাংশনটা চালু করে, জানি পরবর্তী কাজটা খুব সুন্দরভাবে হয়। তো এই কারণে এই রিসেট লাইনটা খুবই প্রয়োজন। এই লাইনটাও যদি কোনো প্রবলেম হয়, ঠিক উপর লাইনটার মতনই আমি ব্যাখ্যা দিতে চাই, এইখানে কাটা পড়লো বা সিপিইউ থেকে নট কানেক্টেড, তাহলেও কিন্তু আমাদের টাচ স্ক্রিনে সেম প্রবলেম হবে, যে একবার কাজ করতেছে আর একবার কাজ করতেছে না, উল্টা পুল্টা একটা অবস্থা। তো তখন আমাদের জিআরটা দেখতে হবে, জিআরটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় হয় কি, মানুষ করে কি, টেকনিশিয়ান যে 1 সেকেন্ড দেখে জিআর, হ্যাঁ জিআর আছে, মাল্টিমিটার সরে ফেলে, বলে আর কি সার্কিট ওকে। কিন্তু অনেক সময় দেখতে হবে জিআরটা কি ঠিক ভ্যালুর আছে কিনা। প্লাস অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে 2-3 সেকেন্ড অবশ্যই হোল্ড করে দেখতে হবে জিআরটা ঠিক আছে কিনা। তো একটা মাল্টিমিটার প্রপার যদি ভালো মাল্টিমিটার হয় তাহলে এত সময় লাগে না, আর যদি নর্মাল মাল্টিমিটার হয় তাহলে একটু সময় দিন মাল্টিমিটারকে, তাহলে আপনি একটু রেজাল্ট ভালো পাবেন আশা করি। তো একটু মাল্টিমিটারের যে প্রবগুলো আছে, উপরে যে সিস্টেমটা বলে দিছি সেম সিস্টেমে এখানে রাখুন, জিআরটা চেক করুন। জিআরটা যদি আপনার সন্দেহমূলক হয় তাহলে এই লাইনে কাজ করুন। তো এইভাবে আপনি রিসেট লাইনও এইভাবে কাজ করবেন, এবং রিসেট লাইনেও আমাদের ভোল্টেজ আছে, ওটা আমরা সামনে দেখব। পরের লাইনটা যাই। পরের লাইনটা হচ্ছে আমাদের এই যে সিএস। সিএস হচ্ছে আমাদের চিপ সিলেক্ট। এই চিপ সিলেক্ট মূলত কাকে সিলেক্ট করছে, এটা প্রশ্ন হয় না। সিপিইউ একটা চিপ সিলেক্টকে খুঁজতেছে। তো এই চিপ সিলেক্টটা থাকে আমাদের ডিসপ্লের ভিতরে থাকা আইসি। আইসি আপনি অনেক সব টেকনিশিয়ানই কম বেশি দেখছেন যে ডিসপ্লের ভিতরে একটা আইসি থাকে। ওই আইসিটাকে আমরা বলি ডিডি আইসি, ডিডি আইসি, ডাবল ডি আইসি, ঠিক আছে। তো এটা আর কি আমরা ডিসপ্লে আইসি বলে থাকি। তো ওই ডিসপ্লে আইসিটাকে ডাবল ডি দেওয়ার কারণ হলো, ডাবল ডি দেওয়ার কারণ আছে, তো ওটা জরুরি না, জানা জরুরি হলো ডিসপ্লের ভিতরে আইসি থাকাকে এই লাইনটা চেক করে, যে চিপ সিলেক্ট করে ওই লাইনটাতে, চিপ সিলেক্ট করার পর আবার মিসোমসি লাইনগুলা প্রপার আগে পাঠায়। তো ওটিও কাজ করে। তো এই লাইনটাও সেম, আমাদের সিপিইউ থেকে লাইনটা আসবে। এখন এইখানে কানেক্ট পাওয়ার পর এই জায়গায় যখন আমাদের ডিসপ্লে কানেক্টর লাগানো থাকবে, তো ডিসপ্লে কানেক্টরের ভিতর দিয়ে যাওয়ার পর ডিসপ্লের আইসি গুলো ঠিকঠাক পরীক্ষা করবে, দেখবে এখন, আর চিপ সিলেক্টটা নির্ধারণ করবে। তখন এই লাইনের মাধ্যমে আবার সিপিইউ ইনফরমেশন পায় যে হ্যাঁ, চিপ যেটা আমি খুঁজতেছি ওটা আছে। তো এই লাইনটার কাজ এটাই। তো এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ, এটা যদি মিসিং হয় তাহলেও কিন্তু কাজ করবে না, কারণ এটা ডিসপ্লে টাচ স্ক্রিন চিপ সিলেক্টটাকেই ধরতে পারে নাই, তাহলে কাজ কিভাবে করবে। তো সেম করণীয় হলো যে এই লাইনটার মতনই উপরে জিআরটা চেক করা, পাশাপাশি ডিপ লেভেলে কাজের জন্য এই লাইনটা এইখান পর্যন্ত সব ওকে আছে, হুম, কিন্তু
যদি ডিসপ্লে ডিডিআইসি থেকে এই জায়গা পর্যন্ত যদি কানেক্টিভিটি না থাকে তাহলে তো আর কোনো লাভ নেই। তখন অনেক টেকনিশিয়ানরা করে কি ডিসপ্লে চেঞ্জ করে আরেকটা ব্যবহার করে দেখে কাজ করতেছে কিনা। যদি অন্যটা কাজ করে তার মানে ওইটা ভালো, এটা নষ্ট, যেটা কাজ করতেছে না। কিন্তু ডিপ লেভেলে যারা কাজ করে তারা অবশ্যই ওই লাইনগুলো চেক দিয়ে লাইনগুলো ঠিক করে। যাক, ওটা মূলত এত ডিপে অনেক কম লোকেই কাজ করে। তো আমরা শিখাই ডিপ লেভেলে, কিন্তু অত ডিপে আর কি খুব কম লোকই কাজ করে। তো আমরা সার্কিট লেভেলে আপাতত শিখাই, আমাদের মাদারবোর্ডের সার্কিট লেভেলেই। তো এই লাইনটা ঠিক একই প্রসেসে চেক করা হবে উপরের লাইনগুলোর মতো। আর এখানে কত ভোল্টেজ পাবো যখন সার্কিট ওকে থাকে তা আমরা লিখে দিছি 1.8। তো পরের লাইনটি যাই, ঠিক দেখেন মসি লাইন। মসি লাইনটি দেখেন চিহ্ন কিন্তু উল্টো আসছে, এতক্ষণ কিন্তু উপরেরটা দেখছি এইভাবে যাচ্ছে, এটা কিন্তু অন্যভাবে আসছে। তার মানে কি চিপ সিলেক্ট করার পর মসি লাইন দিয়া ঠিক এইভাবে ডিসপ্লে থেকে একটা লাইন ইনফরমেশন পাঠাচ্ছে। এই লাইন কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু এই লাইন দিয়ে এখন ইনফরমেশন পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? আমাদের ডিসপ্লে ভিতরে থাকা যে আইসি ইনফরমেশন এই লাইনের মাধ্যমে পাঠাচ্ছে। তো সিপিইউ এই লাইনের মাধ্যমে ইনফরমেশন নেওয়ার পর কাজ করে। তো এই লাইনটাও সেম প্রসেস, উপরের সিস্টেমই জিআর ভ্যালু আর কানেক্টিভিটি চেক করতে হবে। পরের লাইনে যাই, মসি লাইন সেম এই লাইনটার মতনই কাজ করে, মাস্টার আউট স্ল্যাব ইন। তো এটা মাস্টার আউট মানে আমাদের সিপিইউ হচ্ছে মাস্টার, তো আউট করছে যে কোনো একটা ইনফরমেশন আউট করছে। আর স্লেভ হচ্ছে আমাদের ডিসপ্লে ভেতর থাকা আইসি, স্লেভ ইন হয়েছে মানে স্লেভের মধ্যে আসছে যে কোনো একটা ইনফরমেশন। তো সিপিইউ ইনফরমেশন ওইটাই পাঠায় যে আইএনটির মাধ্যমে ইউজার কোন জায়গায় টাচ করছে, তুমি ওই জায়গায় এই এই কাজগুলো করবা, হ্যাঁ, ইনফরমেশনগুলো পাঠায়। তখন ডিসপ্লে ওটা রিসিভ করে ওই অনুযায়ী আবার ইনফরমেশন সিপিইউ কে পাঠায় যে হ্যাঁ আমি কাজ করছি, আমার পরবর্তী নির্ধারণ কাজগুলো দেন, বা আমার কাজ করা শেষ আসার বিষয় হ্যান ত্যান সবকিছুই এই লাইন দ্বারা তারা এই লাইন দ্বারা সহজ কথা হলো তাদের বাতা পাঠায়, কথা বলার লাইন। ঠিক আছে, একজন একসাথে কথা বলার লাইন। তো এই লাইনগুলো খুব প্রফেশনাল ভাবে চেক করতে হবে, জিআর ভ্যালু ঠিক আছে কিনা বা ওয়ার্কিং ঠিক আছে কিনা একটু চেক করতে হবে। তো উপরে লাইনের মতন এই লাইনগুলো সেম প্রসেস, ওইভাবেই চেক করতে হবে। তো নেক্সট লাইনে যাই, ক্লক লাইন। ক্লক লাইনে একটু গেম আবার একটু চেঞ্জ। ক্লক লাইনে গেমটা একটু চেঞ্জ কেন বললাম, এখানে জিআর এর পাশাপাশি ক্লক দেখতে পাবো। ক্লক দেখতে পাবো আমরা ডিএসও মেশিন দিয়ে। এখন অনেকের কাছে ডিএসও মেশিন অ্যাভেলেবেল নাই, তখন জিআর দিয়া আপাতত একটু আমরা এটা বুঝতে পারি যে আপাতত হ্যাঁ লাইনটা ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় কি যে জিআর ঠিক আছে কিন্তু ক্লক আসতেছে না, এরকম হয় কিন্তু, হ্যাঁ। তো অনেক সময় জিআর ঠিক থাকে ক্লক লাইনে, কিন্তু ক্লক লাইন অনেকেই যদি ফ্রেশার থাকে, ক্লক মাথার উপরে দিয়ে যেতে পারে। ক্লক হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি রেট, হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সির মতো একটা ক্লক। এটা হয় কি যে উপরের এই লাইনগুলো 1 2 3 এই লাইনগুলোর টাইমিং ঠিক রাখে যে তোমাদের এত সেকেন্ডে মিলি সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে, তোমার ডেটাটা যেতে হবে, আবার তোমার ডেটা আসতে হবে, তুমি চিপ সিলেক্ট করবা। এখন সবগুলো টাইমিং ঠিক রাখে এই ক্লক লাইন। যদি এই লাইন কাজ না করে তাহলে আমাদের টাচ স্ক্রিন কাজ করবে না। আর এই লাইনগুলোকে টাইমিং ঠিক রাখে আমাদের ক্লক লাইন।
তাহলে এই লাইনটাও তো খুবই গুরুত্বপূর্ণ না? তো এইটাতেও সেম, আমাদের জিআর প্লাস ক্লক, এটা আমাদের চেক করতে হবে। ডিওসো মেশিন দ্বারা ক্লক লাইন চেক করা যায়, কিন্তু অনেকের বাজেটে বাইরে হওয়ার কারণে ডিওসো মেশিন নেওয়া হয় না। তখন ক্লক এনালাইজার আছে খুব অল্প রেটের মধ্যে, ওটা দিয়েও কাজ করা যায়। যদি ক্লক এনালাইজার বা মেশিন কোনো রিভিউ বা দেখতে চান, ওটা আমি নিয়ে সামনে আলোচনা করব যদি আপনারা চান। তো পরবর্তী লাইনে যাই, দেখি কি আছে। এখন হলে আমাদের যে ভোল্টেজ লাইন বলেছিলাম, আইএনটি ইন্টারাপ্ট আর রিসেট লাইনের জন্য পিএম থেকে দুইটা লাইন আসছে। এখানে দেখেন 10K, আর এখানে 10K 100K দেওয়া কেন? এটা দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার বা ব্র্যান্ড তাদের নিজস্ব কিছু ভ্যালু পরিবর্তন করে, তখন 10K থেকে 100K পর্যন্ত ব্যবহার করতে পারে। তখন তার জন্য আমি এখানে দুইটা রেট দিছি, যে 10K থেকে 100K রেজিস্টার ব্যবহার করতে পারে। তো তখন এটা আমি এখানে যদি 10K দিয়ে দিই, আপনারা যদি 10K খুঁজতে থাকেন, তাহলে তো আর হলো না। কারণ ইঞ্জিনিয়ার ভ্যালু তারা বুঝতেছে যে হ্যাঁ, আমার অন্য ভ্যালু একটা রেজিস্টার প্রয়োজন হলে তো সার্কিটটা ভালো কাজ করবে। তো তখন ইঞ্জিনিয়াররা এখানে রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করে। তো স্কিমেটিক দেখে আপনারা ভ্যালুটা নির্ধারণ করবেন যে কত ভ্যালু ইঞ্জিনিয়াররা দিয়েছে। তো তার জন্য আমি 10K থেকে 100K বসানো হয়েছে। তো এটার মাধ্যমে বুঝতে পারেন যে এখানে এই দুইটা লাইন আর রেজিস্টারের মাধ্যমে আমাদের পিএম মানে পাওয়ার আইসি ভোল্টেজ দিয়ে থাকে। কত ভোল্টেজ দিয়ে থাকে আমরা পরবর্তী পেজে দেখি। দেখেন 1.8 1.8, এই লাইনগুলো মানে কুল টেস্টিং এ আমরা জিআর মাপবো, ঠিক আছে, কিন্তু হট টেস্টিং এ আমরা কিন্তু 1.8 পাবো অ্যাক্টিভ, ঠিক আছে। এটা কিন্তু মানে আসবে যাবে না, এটা অ্যাক্টিভ সব সময় থাকবে 1.8। এই ভোল্টেজ গুলা যদি আপনি পান আর নিচে জিআর গুলো যদি পান, আর এটার জিআর প্লাস ক্লক যদি পান, তাহলে পুরো লাইন ওকে আছে, ঠিক আছে। সিপিইউ ঘাটাঘাটিও প্রয়োজন নেই, পিএম ঘাটাঘাটিও প্রয়োজন নেই, হয়তো ডিসপ্লে প্রবলেম থাকতে পারে। তার জন্য ডিসপ্লেটা চেঞ্জ করে দেখতে পারেন। তো এখানে 1.8, এখানে 1.8, এখানে 1.8, এইগুলো চেক করার পর আপনি সার্কিট সুন্দরভাবে কাজ করবে। অনেকের সময় এরকম কেস দেখা গেছে যে জিআর ঠিক আছে কিন্তু ভোল্টেজ আসতেছে না, তাহলে তো কোনো লাভ হলো না। জিআর এর পাশাপাশি যে লাইনগুলোতে ভোল্টেজ দেওয়া আছে ওই লাইনগুলো ভোল্টেজ থাকা খুবই প্রয়োজন, ভোল্টেজ ছাড়া এই লাইনগুলো কাজ করবে না। তো হয়তো হয় না যে এই রেজিস্টারটা ধরুন মিসিং হয়ে গেল বা ভ্যালু অনেক হাই হয়ে গেল, তখন এই ভোল্টেজটা 1.8 এখানে আসতেছে না, তো কাজ করবে কিভাবে? তো অনেক হারায় গেল একটা আসার খাওয়ার পর বা মেশিন রেজিস্টার উঠে গেল, ভোল্টেজ আসতেছে না, এই লাইনটা কাজ করবে কিভাবে? তো এইগুলা একদম মানে সূক্ষ্মভাবে আর কি ট্রেসিং করতে হবে একটা প্রপার প্রফেশনাল টেকনিশিয়ানদের। তো একটা কাজ নেওয়ার পর দ্রুত শেষ করার থেকে প্রয়োজন হলো যে সুন্দরভাবে আর কি শুরু করি এবং শেষ করি। কারণ প্রফেশনাল ওয়েতে যদি একটা কাজ করা শুরু হয় না, তো এটার একটা মজাই আলাদা, এবং একটা কাজ ইজিলি ধরা যায়, করা যায়, আর তৃপ্তিও পাওয়া যায়। তো এভাবে নিরিবিলি কাজ করবেন, অবশ্যই আহ, কাজটা সফল হবে। আর কাজ নেওয়ার পর বা রিসিভ করার পর এক্সট্রা পেন কম নেবেন, একটা সার্কিটের উপরে ফোকাস দিবেন, তো অবশ্যই সার্কিটটা সুন্দরভাবে আপনি কাজটা রিপেয়ার করতে পারবেন। তো আমার কথাটা অবশ্যই কথাটা অনেকেই বুঝতে পারছেন। অনেকেই হয় কি দোকানে বসার পর একটা কাজ আসার পর অনেক কাস্টমারের প্যারায় থাকার কারণে
একটা কাজের উপর ফোকাস দিতে পারে না। আর সে যখন ফোকাসটা না দেওয়ার কারণে হয়তো ছোট একটা রেজিস্টার মিসিং ছিল বা এটার ভ্যালু বেড়ে গেছে, এটা সে চেক করে নাই। এই লাইনটা হয়তো রেজিস্টারটা চেঞ্জ করে আরেকটা 10K বসালে হয়ে যেত, কিন্তু সে চেক না করার কারণে কাজটা হয় নাই, সে রাইখা দিছে, হয়তো কাস্টমারে ফেরত দিয়ে দিছে। তো এই কারণে কেউ জানি কাজটা অসম্পূর্ণ জানি না থাকে, তার জন্য আর কি বললাম। তো রেজিস্টারের ভ্যালু কিভাবে চেক করবেন ওটা একটু ডিসকাস করি। মাল্টিমিটারে ওহম মোডে যাওয়ার পর কালো তার এখানে এবং লাল তার এখানে দেওয়ার পর, এটা হলো কুল টেস্টিং। হ্যাঁ, কুল টেস্টিং। বোর্ড যখন মানে মাদারবোর্ড একদম অফ, ব্যাটারি কানেক্টর খোলার পর কোনো পাওয়ার দেওয়া যাবে না, তখন 10K থেকে যদি একটু 19-20 কম বেশি একটু ভ্যালু থাকে ওটাও চলবে, কিন্তু আহামরি ভ্যালু বেশ কম হইলে সমস্যা। যেরকম 10K এর বদলে যদি 1 মেগা হয়ে যায়, কে এর বদলে যদি মাল্টিমিটারে এম দেখায়, তাহলে কিন্তু সমস্যা। তখন এই 10K বসাতে হবে 1 মেগা রেজিস্টার সরানোর পর। তো ভোল্টেজটা একদম সঠিক মাপে আসা খুবই প্রয়োজন। আবার অনেকেই হয় কি যে রেজিস্টারে এখান থেকে পিএম পর্যন্ত লাইনটা কাটা থাকে, তখন এই লাইনটা আমরা কি করি, একটা জাম্পার দিয়ে লাইনটা দিয়ে দিই। তো এগুলো একদম প্রফেশনাল ওয়েতে ট্রেসিং করা খুবই প্রয়োজন। তো আপনারা ইনশাল্লাহ পারবেন। তো পরবর্তী লাইনটি দেখি কি আছে। তারপর একটি লাইন আসে ভিরেজ 1.8 থেকে 2.8 হতে পারে। হ্যাঁ, দুইটা ভোল্টেজ আমি দিয়ে দিছি। 1.08 কিছু সার্কিটে দেখা গেছে, কিছু সার্কিটে 2.8ও দেখা গেছে। আর ভিরেজ ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে। ভিরেজ এর ফুল ফর্ম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। তো এটা হচ্ছে আমাদের টাচ স্ক্রিনের মূলত সবগুলো লাইনে ওয়ার্কিং। তো এই লাইনগুলো খুবই থাকা প্রয়োজন। এই ভোল্টেজটা না থাকলে হয় কি, আমাদের ডিডিআইসি টাচ স্ক্রিন যে আইসিটা আছে ওইটার ক্ষুধা মিঠায় এই ভোল্টেজটা, ঠিক আছে। ওইটার যে ক্ষুধা থাকে না, শক্তি তো প্রয়োজন ওই আইসিটা চলার জন্য। তো এই ভোল্টেজটা ওই আইসি পাওয়া খুবই জরুরি। যদি এই লাইনটা, এই ভোল্টেজটা যদি এখানে না আসে, তাহলে ধরুন ওই আইসি কাজ করতেছে না, সব লাইন ওকে আছে, সব একেবারে আমি এখন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম যে অল ওকে, চেক করলেন, তো এই ভোল্টেজটা আসতেছে না, তাহলেও কোনো লাভ নেই, সব মানে ট্রেসিংই বৃথা যাবে যদি এই লাইনটা আপনি সম্পূর্ণ ভোল্টেজটা এখানে না পৌঁছান। তার জন্য আর কি আপনাদের বলা যে একদম প্রফেশনাল ওয়েতে ট্রেসিং করবেন। তো পরবর্তী পেজে যাই। তো প্রত্যেকটা আমি এখানে জিআর দিয়ে দিছি। তো এইখানে জিআরটা একটু কম বেশি হতে পারে, কারণ এটা পিএমএ থেকে আসছে। তো তবুও আমি মোটামুটি একটা ধারণামূলক এভারেজ মাল্টিমিটার হিসাব করে একটা জিআর দিয়ে দিছি, এটার সাথেই মিল পাবেন ইনশাল্লাহ। তো পরবর্তী পেজে যাই। এটা আমরা এতক্ষণ দেখলাম হলো এসপিআই প্রোটোকল, ঠিক আছে। তো এসপিআই প্রোটোকল দেখছি, এখন I2C প্রোটোকল দেখি। টাচ স্ক্রিন টাচ সেক্টরে দুইটা প্রোটোকল ইউজ হয়। একটা হলো এসপিআই প্রোটোকল, যেটা আমরা মাত্রই দেখলাম। আরেকটা হচ্ছে I2C প্রোটোকল। প্রোটোকল একটি আর কি সিপিইউ আর স্লেভের মাঝখানে যেই লাইনগুলো, এইটাকেই আমরা প্রোটোকল লাইন বলে থাকি। নেক্সট পেজে দেখেন যে I2C প্রোটোকল, এই যে নিচে লেখা। তো এখানে আর কি আমি পুরো লম্বা করিনি, ডাইরেক্ট আমি সব লাইন একসাথে দিয়ে দিছি। তো এখানে আমি একটু লাইনটা আপনাদের পেজগি বা প্যাচ লাগতে পারে, নুডলস প্যাচের মতন লাগতে পারে। তো এটা নিয়ে অনেকেই মাথা খারাপ জানি না হয়, আমি এই জন্য ইজিলি করে বলে দিচ্ছি। লাল দাগগুলো আমাদের সব ভোল্টেজ লাইন, ঠিক আছে। ওইখানে দেখেন যে ইনটেপ লাইনও কিন্তু ছিল, রিসেট লাইনও ছিল, আর মিসোমোসিস সিএস আর ক্লক, এই লাইনগুলো বাদে
এখানে হয়েছে কি অ্যাজ ডাটা অ্যাজ ক্লক, এই দুইটা লাইন হয়েছে 4টা লাইনের বদলে। তো ক্লক লাইন কিন্তু আমাদের ছিল, মিস ও মসির বদলে আমাদের এই লাইনটা হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে সি এস লাইনটা মিসিং। মিস ও মসি ধরেন এই একটা লাইনে দুই কাজ করতেছে, দেখেন, আর ডেটা আসতেছে আবার এই লাইন ধরেই ডেটা দিচ্ছে, এই কারণে আমি দুইটা চিহ্ন করে দিছি। তারপর সি এস লাইনটা আর কি মিসিং, তো ওইটা প্রয়োজন হয় না I2C লাইনে। আর এখানে একটু ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে, ভিডিডি ভোল্টেজ 10 to 10 3.0। তো এই লাইনটা পিএমএ থেকে এক্সট্রা প্রয়োজন হয়, I2C সেক্টরটায় এই ভোল্টেজটা এক্সট্রা প্রয়োজন হয়। অনেক সার্কিটে ব্যবহার হয়েছে, অনেক সার্কিটে ব্যবহার হয়নি। তো এটা আপনার বর্ণীয় বিপ ম্যাপ স্কিমেটিক এটি দেখলেই আপনি বুঝে যাবেন যে টাচ স্ক্রিন লাইনগুলোতে কোন কোন ভোল্টেজ ইউজ হয়েছে। ঠিক আমার আগে বলার লেসনের মতনই ডিটেলসে চেক করবেন প্রত্যেকটা লাইন। কুল টেস্টিং প্লাস হট টেস্টিং দুইটোই চেক করবেন, প্লাস ওই লাইনের সাথে যদি কোনো রেজিস্টর থাকে ওটার ভ্যালু ঠিক আছে কিনা এভাবেও চেক করবেন। এবং একদম যদি ডিপে যেতে চান তাহলে আমাদের ক্লক লাইনটাও চেক করতে হবে। তো এখানে 1.8 থেকে 2.8 যে ডিসপ্লেটা ভোল্টেজের জন্য ডিডিআইসি চাচ্ছে, ওই ভোল্টেজ ইন্টারাপ্ট লাইনে 1.8, এটা আমরা আগের পেজেও দেখেছিলাম। রিসিট লাইনে 1.8, অ্যাজ ডাটাতে 1.8, এটাও আমাদের 1.8 ভোল্টেজ থাকে। কিন্তু এখানে দেখেন 2.2 কে দেওয়া এখানে হয়েছে 2.2 কে। এটা রেজিস্টার মিসিং হলেও সমস্যা, আমাদের টাচ স্ক্রিন কাজ করবে না, বা রেজিস্টার ভ্যালু চেঞ্জ হলেও সমস্যা, টাচ স্ক্রিন কাজ করবে না। ক্লক লাইনও 2.2 কে রেজিস্টার। তো এগুলো একদম ডিটেলসে আপনারা জিআর চেক করবেন। অনেক সময় হয় কি একটা লাইন একটা ডিপ লেভেল একটা মেসেজ দিয়ে দিই, ধরুন আমি মাউসটা যেখানে রাখছি না এই জায়গা থেকে লাইনটা কাটা পড়ছে, এই যে যেখানে মাউসটা রাখছি, এখন যে জায়গায় মাউসটা রাখছে এই লাইনটা যদি কানেক্টর থেকে আপনি জিআর মাপেন তাহলে হবে কি যে পাওয়ার আইসি থেকে জিআরটা আসবে, পাওয়ার আইসি প্লাস এই যে আমি এখানে রাখছিলাম না এই লাইনটা, কিন্তু এই লাইনটার সাথে আর কি কানেক্টিভিটি আছে। পাওয়ার আইসি জিআর দিবে প্লাস এই রেজিস্টারের জিআর দিবে, এই জিআরটি মিলে আপনি 800 বা 600 নিচে বা এরকম একটা সামথিং জিআর পাবেন। কিন্তু আপনি জিআর পাওয়ার কথা ছিল সিপিউর, ঠিক আছে, সিপিউ জিআর পাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে মাউসটা রাখছি এই জায়গায় যদি লাইনটা ব্রেক থাকে বা কাটা থাকে তাহলে কিন্তু আপনি জিআরটা পাবেন পাওয়ার এসির, সিপিউর পাবেন না, তাহলে কিন্তু টাচ স্ক্রিন কাজ করবে না। তো জিআরটা যখন চেক দিবেন তখন দেখবেন কি মাল্টিমিটার একটু বেশি দেখাচ্ছে অন্য সব লাইনের থেকে, ধরুন এই লাইনের থেকে এই লাইনে জিআরটা বেশি দেখাইতেছে, তখন ওই লাইনটা সন্দেহ করবেন যে ঘটনা কি এখানে বেশি দেখাচ্ছে কেন, কারণ একই লাইন দুইটাতে যাইতেছে, এইখানে জিআর একটু কম এখানে একটু জিআরটা বেশি, কারণ কি? তখন দেখবেন আপনি চিরুনি অভিযান দেওয়ার পর যে পাওয়ার আইসি থেকে জিআরটা দেখাইতেছে সিপিইউ থেকে জিআরটা দেখাইতেছে না, তখন সিপিইউ হয়তো ড্রাই সোল্ড হয়ে গেছে, তখন সিপিইউ উঠানোর পর বলটা হয়তো মিসিং ছিল, এরকম কোনো কিছু। ড্রাই সোল্ড হলো আমরা বলি যে একটা সিপিইউর নিচে যে যে পিপিডি বলটা থাকে না ওই বলের সাথে এই লাইনের কানেক্টিভিটি নাই, মানে ছোঁয়া নাই, এই কারণে লাইনটা কাজ করতেছে না। তখন এই লাইনটা সম্পূর্ণ আমরা রিভল করে আবার বসায় দিই, কিন্তু রিভল করার আগে এই লাইনের সাথে বিপ মোডে এই লাইনে এইখানে একটা কালো তার আর এখানে একটা লাল তার দেওয়ার পর যদি আপনি দেখেন যে বিপ মোডে সাউন্ড দিচ্ছে, বিপ বিপ একটা সাউন্ড আসে না মাল্টিমিটার, ওটা দিয়ে এইভাবে চেক করবেন। যদি দেখেন বিপ দিতেছে তার মানে লাইনটা কোনো কাটা নাই, সিপিইউটা রিবুল করে বসায় দেন,
লাইনটা কাজ করা শুরু করবে। তো এইভাবে ডিটেলস একদম নিখুঁত মানে ট্রেসিং করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটি কাজ আপনার দিয়ে হবে। তো আপনি কোন কোন টপিকে ভিডিও চান আপনি আমাকে বলতে পারেন, তা আমি অবশ্যই কভার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।